Hello friends, welcome to my channel Masti Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। রিপোর্ট রাইটিং এর ক্লাসে আবার একবার তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। স্কুল লেভেলে পরীক্ষা বলো কিংবা সরকারি চাকরির ডেসক্রিপটিভ ইংলিশ পেপারে রিপোর্ট রাইটিং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমি আশা করব এর আগে যে রিপোর্ট রাইটিং এর ভিডিওগুলো আমি বানিয়েছি সেগুলো তোমরা মন দিয়ে দেখছো, বাড়িতে প্র্যাকটিস করছো, বিভিন্ন টপিকের উপরে রিপোর্ট রাইটিং করার চেষ্টা করছো। প্র্যাকটিস করতে বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা যে টপিকের উপরে রিপোর্ট রাইটিং লিখব সেটা হলো রিপিল অফ ফার্ম অ্যাক্ট 2021। গত বছর সেপ্টেম্বর মাসে 3টে ফার্ম বিলস পাশ করানো হয়েছিল এবং তখন থেকে কিন্তু এক অংশের কৃষকরা প্রচণ্ডভাবেই প্রতিবাদ করতে নামে এই ফার্ম বিলসগুলোর আগেনস্টে। তাদের বেশ কিছু আপত্তির কারণ ছিল এবং তারা সরকারের সাথে বিভিন্ন সময়ে নেগোশিয়েট করেছে এই ফার্ম বিলসগুলোকে উইথড্র করার জন্য, রিপিল করার জন্য, এবং ফাইনালি সরকারি তরফ থেকে বলা হয়েছে সেই 3টে আপত্তিকর ফার্ম বিলস তারা রিপিল করবে এবং কৃষকদের মুখে হাসি ফুটেছে। আজকের নিউজ পেপার রিপোর্টে আমরা সেই রিপিল অফ ফার্ম অ্যাক্ট 2021 নিয়ে কথা বলবো। হেডিং দেওয়া হয়েছে রিপিল অফ দি ফার্ম বিলস 2021 অ্যান্ড দি ওয়ে আহেড। 3টে যে ফার্ম বিলস ছিল সেগুলো রিপিল করা হয়েছে এবং দ্য ওয়ে আহেড এর ভবিষ্যৎটা কি সেটা নিয়ে আজকের রিপোর্ট রাইটিং বাই আ স্পেশাল করেসপন্ডেন্ট। The Indian Prime Minister Narendra Modi announced to repeal the 3 contentious farm laws that were enacted on 17th September 2020. অতি সম্প্রতি আমাদের দেশের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তিনি ঘোষণা করেছেন তিনি রিপিল করবেন এই 3টে কন্টেনশাস ফার্ম লজ। কন্টেনশাস মানে হচ্ছে কন্ট্রোভার্সিয়াল, বিতর্কিত যে ফার্ম লজ রয়েছে, ঠিক আছে, কৃষি আইন রয়েছে, সেগুলোকে তিনি রিপিল করবে। এবং এই কৃষি আইন 3টে ওয়ার ইনঅ্যাক্টেড, বলবৎ হয়েছিল অন সেপ্টেম্বর 17th 2020, 2020 সালের 17th সেপ্টেম্বর থেকে। Farmers mainly from Punjab, Haryana and Uttar Pradesh have been camping at Delhi's borders since their enactment. এবং আমরা দেখতে পেয়েছি পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের মেনলি এই 3টে রাজ্যের যে ফার্মার্সরা, চাষিরা, কৃষকরা, তারা হ্যাভ বিন ক্যাম্পিং, তারা কন্টিনিউয়াসলি ক্যাম্পিং করেছে দিল্লির বর্ডারে সিন্স দেয়ার ইনঅ্যাক্টমেন্ট, যবে থেকে এই 3টে আইন লাগু হয়েছে, বলবৎ হয়েছে। ইন প্রোটেস্ট, প্রতিবাদ করেছে। আগেনস্ট, কাদের বিরুদ্ধে? আগেনস্ট দি 3 লেজিসলেশনস, এই যে 3টে আইন তার বিরুদ্ধে তারা কিন্তু প্রতিবাদ করছে। কি 3টে আইন? দি ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফ্যাসিলিটেশন অ্যাক্ট 2020, এসেনশিয়াল কমোডিটিজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2020 অ্যান্ড ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসুরেন্স অ্যান্ড সার্ভিসেস অ্যাক্ট 2020। যে 3টে ফার্ম বিল নিয়ে এত বিতর্ক, এত আন্দোলন, সেই 3টে ফার্ম বিলের নামগুলো হয়তো একটু বড় বড় কঠিন বলে মনে হতে পারে, বাট তোমাদের কিন্তু এক্স্যাক্টলি এই ওয়ার্ডিং দিয়ে এই নামগুলো লিখতে হবে, কারণ এগুলো এরকমটাই সরকারি ডকুমেন্টে তাই রয়েছে। সো তোমাদের কিন্তু এখান থেকে নিজেদের মতো কিছু চেঞ্জ করতে পারবে না। ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স, কৃষকরা যে উৎপাদন করছে ফসলগুলো, তাদের যে ব্যবসা বাণিজ্য হচ্ছে সেটা নিয়ে একটা এখানে আইন বিল পাশ করানো হয়েছে, প্রমোশন বিল। এসেনশিয়াল কমোডিটিস যেগুলো রয়েছে তার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এবং ফার্মারদের যে এম্পাওয়ারমেন্ট এবং প্রোটেকশন, ওকে, তাদেরকে যে প্রোটেক্ট করা হচ্ছিল যে আইনের আওতায়, কিসের জন্য প্রোটেকশন? প্রাইস অ্যাসুরেন্স, মানে নির্দিষ্ট প্রাইস তারা কিন্তু পাবে তাদের জিনিসের জন্য, সেই যে মিনিমাম বেসিক প্রাইস যেটাকে এমএসপি বলা হয়, ঠিক আছে, সেগুলো কিন্তু এখানে করা হচ্ছে। এবং আরও বেশ কিছু বিষয় যেটা আমরা রিপোর্টের পরবর্তী অংশে ডিটেলে জানবো। তো এই 3টে আইন বলবৎ করা হয়েছিল 2020 সালে সেপ্টেম্বর 17 এবং তারপর থেকে কিন্তু একটা অংশের কৃষকরা তারা প্রোটেস্ট করতে শুরু করে। দি প্রোটেস্ট হ্যাভ কন্টিনিউড ফর ওভার আ ইয়ার, এবং এই প্রতিবাদ মিছিলগুলো এটা কিন্তু প্রায় 1 বছরের ওপর বেশি সময় ধরে চলছে অ্যাজ ডেলিবারেশনস। কারণ এই যে ডেলিবারেশনস, যখন
কথা হচ্ছে, দুটো পার্টির মধ্যে যখন ঝামেলা চলছে, তখন তারা নিগোশিয়েট করছে, দরদাম করছে কি করে তারা এই সমস্যাটার সমাধান করতে পারে, বিটুইন দি গভর্নমেন্ট অ্যান্ড ফার্মার্স ইউনিয়নস ফেইল্ড। বিভিন্ন যে চাষিদের ইউনিয়নগুলো রয়েছে, কৃষক সংগঠন এবং সরকারি তরফে যখন নিগোশিয়েট করা হয়েছিল ডেলিভারেশনস, সেগুলো কিন্তু বারবার ব্যর্থ হয়েছে। সরকার এবং এই কৃষক সংগঠনরা কোনোভাবেই কোনো মধ্যস্থতায় এসে উঠতে পারেনি। The three bills sought to break the monopoly of government regulated mandis and allow farmers to sell directly to private buyers anywhere in the country. দেখো, আগে যে আইনটা ছিল যে সরকারি মান্ডিগুলো, মানে যে সবজি বাজারগুলো রয়েছে যেখানে হোলসেলে সবজি বিক্রয় করা হয়, সেখানে কৃষকরা নিয়ে যাবে তাদের প্রোডাক্টটা, সেখানে গিয়ে মিডলম্যান, মধ্যস্থতাকারী, তাকে তারা বিক্রি করবে প্রোডাক্টটা, এবং সেই মধ্যস্থতাকারী বা মিডলম্যান তিনি বিভিন্ন বড় বড় কোম্পানিকে তাদের প্রোডাক্টটা বিক্রি করবে। সুতরাং চাষিদের সাথে সরাসরিভাবে বড় বড় কোম্পানি কিন্তু কোনো রকম বার্গেনিং বা কোনো লেনদেন চলছে না, মিডলম্যান সেই কাজটা করছে, এবং চাষিরা তাদের প্রোডাক্ট বিক্রি করে দিয়ে কিন্তু তারা রেসপন্সিবিলিটি থেকে মুক্তি হতে পারছে। কিন্তু এখন যেটা করা হলো যে মিডলম্যানদের ভূমিকা একদম কমিয়ে দেওয়া হলো, সেখানে কোনো মিডলম্যান থাকবে না, চাষিরা ডিরেক্টলি বিভিন্ন কোম্পানির কাছে তাদের প্রোডাক্ট বিক্রি করতে পারবে। তো বলা হচ্ছে এই বিলটাতে ব্রেক করা হচ্ছে যে মনোপলি ছিল, মনোপলি মানে একচেটিয়া যে রাজত্ব ছিল কাদের, গভর্নমেন্ট রেগুলেটেড মান্ডিস, গভর্নমেন্টের যে এই মান্ডিগুলো ছিল, সবজি মার্কেটগুলো, তাদের একটা মনোপলি ছিল যে তারাই শুধুমাত্র মালপত্রগুলো বিক্রি করতে পারবে, চাষিরা কিন্তু ডিরেক্টলি কখনোই কোম্পানির সাথে ডিল করতে পারবে না। কিন্তু এখন সেটা কি করা হচ্ছে, ফার্মারদেরকে অ্যালাউ করা হচ্ছে তারা তাদের প্রোডাক্ট ডিরেক্টলি সেল করতে পারবে প্রাইভেট বিভিন্ন কোম্পানির কাছে, এনিওয়্যার ইন দি কান্ট্রি, এই ভারতবর্ষে, এই দেশে যে কোনো জায়গা থেকে যে কোনো স্টেটের সাথে তারা কিন্তু এই লেনদেনটা করতে পারবে, সেখানে কোনো রকম রেস্ট্রিকশন নেই। এবং এটা করতে পারলে তাদের যে ট্রান্সপোর্টেশনের খরচা সেটাও কিন্তু কমে যাবে। আর কি করা হচ্ছে এই বিলের আওতায়, টু প্রোভাইড আ লিগাল ফ্রেমওয়ার্ক ফর ফার্মার্স to enter into written contract with companies and produce for them। এবং যেটা বলা হচ্ছে যে যখন কোনো কৃষক কোনো কোম্পানির কাছে তার প্রোডাক্ট বিক্রি করবে, সেখানে সেই কৃষক কি করবে, একটা রিটেন কন্ট্রাক্ট আওতায় পড়বে, মানে সেই কোম্পানির সাথে লিখিত চুক্তি করবে কৃষক, এবং কোম্পানি তাকে যে দামে মালটা দিতে বলবে, যে দামে তার প্রোডাক্ট বিক্রি করতে বলবে, তাকে সেই দামে প্রোডাক্ট বিক্রি করতে হবে, এবং কোম্পানির জন্যই কিন্তু সে প্রডিউস করবে, কোম্পানির জন্যই সে তার কৃষক তার যে উৎপাদন সেটা করবে। এখানে দেখো, যদি কখনো কোম্পানি বলে যে আমি এই সার্টেন অ্যামাউন্টের বেশি তোমাকে অ্যামাউন্ট দেব না তোমার প্রোডাক্টের জন্য, সেখানে কৃষক কিন্তু কোথাও লিগালি কোনো স্টেপ নিতে পারবে না কোম্পানির আগেনস্টে, এবং কোম্পানি যে টাকায় তাকে তার প্রোডাক্ট কিনতে চাইবে, কৃষককে সেই প্রোডাক্ট সেই টাকাতেই বিক্রি করতে বাধ্য হতে হবে। সুতরাং প্রাইভেট কোম্পানির সাথে ডিরেক্টলি ডিল করে কৃষককে তার প্রোডাক্ট বিক্রি করতে হবে, এবং সেখানে কোম্পানি যদি তাকে সঠিক মূল্য না দেয়, কৃষকের কিন্তু কিছু করার থাকবে না, সুতরাং তাকে কম দামেই প্রোডাক্টটা বিক্রি করে দিয়ে আসতে হবে। এখানে কিন্তু কৃষকের লস হচ্ছিল, কৃষকের ক্ষতি হচ্ছিল। আর একটা যেটা বলা হচ্ছে, অ্যান্ড টু অ্যালাউ হোর্ডিং অফ ফুড আর্টিকেলস ফ্রিলি উইদাউট এনি রেস্ট্রিকশনস। এবং আগে যেটা ছিল যে কোনো ব্যক্তি, যে কোনো এজেন্ট, ঠিক আছে, তারা কিন্তু নিজের ইচ্ছা মতো মালপত্র হোর্ড করতে পারবে না, মালপত্র জমা রাখতে পারবে না, গোডাউনে তারা মালপত্র স্টোর করতে পারবে না। তাদের স্টোর করতে গেলে নির্দিষ্ট একটা পরিমাণ পর্যন্তই গোডাউনে স্টোর করতে পারবে, তার বেশি স্টোর করলে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হতো তাদের আগেনস্টে। বাট এখন সেই আইনি রেস্ট্রিকশনগুলো সমস্ত তুলে দেওয়া হয়েছে। এখন এই মহাজনরা বা এই বড় বড় কোম্পানিরা নিজেদের ইচ্ছে মতো মালপত্র স্টোর করতে পারবে। এই মালপত্র আগে থেকে স্টোর করলে কি হবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের ডিমান্ড বেড়ে যাবে, এবং বাজারে কিন্তু জিনিসপত্রের চাহিদাটা বাড়বে, কিন্তু তার সাপ্লাই থাকবে না, কারণ এই হোর্ডিং করা হয়েছে, মালপত্রগুলোকে স্টোর করে রাখা হচ্ছে। তো এই যে রেস্ট্রিকশনগুলো তুলে দেওয়া হয়েছে, এতে স্মল এবং মিডিয়াম যারা ফার্মার তাদের খুব ক্ষতি হবে। কারণ আগে লেনদেনটা করতো মিডলম্যানের থ্রু দিয়ে, মিডলম্যান সমস্ত হ্যাপা সামলাতো, সমস্ত প্রবলেম ফেস করতো, চাষিরা তাদের প্রোডাক্ট বিক্রি করে তাদের টাকা তারা পেয়ে যেত।
কিন্তু এখন দেখা যাচ্ছে সরকার ডিরেক্টলি তাদেরকে ডিল করতে বলছে বড় বড় কোম্পানির সাথে। আর বড় বড় কোম্পানিদের সাথে যখন কৃষকরা ডিল করবে তখন এই ছোট ছোট কৃষকদের কিন্তু কথা বড় বড় কোম্পানি শুনবে না। তোমার মালটা তুমি যদি এই টাকাতে বিক্রি করতে পারো তো করো, না হলে আমরা অন্য চাষির কাছে গিয়ে তার কাছ থেকে মাল কিনবো। তখন চাষিরা বাধ্য হয়ে কিন্তু কম দামে তাদের প্রোডাক্ট বিক্রি করতে হবে এবং সেটা কিন্তু চাষিদের বড় ক্ষতি হবে। Several farmers group across the nation have been holding widespread protest and agitation for over a year, demanding that these laws need to be scrapped. বলছে several farmers group, বেশ কিছু চাষি সংগঠন, কৃষক সংগঠন অ্যাক্রস দি নেশন, সারা দেশ জুড়ে, হ্যাভ বিন হোল্ডিং ওয়াইড স্প্রেড, খুব বড় পরিমাণে, বিস্তৃত পরিমাণে প্রোটেস্ট করছে, খুব বড় পরিমাণে তারা প্রতিবাদ মিছিল করছে, আন্দোলন করছে, অ্যাজিটেশন, ঠিক আছে, বিক্ষোভ দেখাচ্ছে, ফর ওভার এ ইয়ার, প্রায় এক বছরের ওপর সময় নিয়ে। ডিমান্ডিং, তারা ডিমান্ড করছে দ্যাট দিজ লজ নিড টু বি স্ক্র্যাপড, যে এই আইনগুলোকে কি করতে হবে, তোমায় স্ক্র্যাপ করতে হবে, আইনগুলোকে বাদ দিয়ে দিতে হবে, আইনগুলোকে তুমি উইথড্র করতে হবে। দো ওয়েল ইন্টেনশনড, যদিও সরকারি তরফে এই বিলগুলোকে নিয়ে আসা হয়েছিল যথেষ্ট ভালো উন্নতির জন্য, চাষিদের ভালোর জন্য, তাদের সুবিধার্থে, দিস বিলস হ্যাভ মেনি লুপহোলস, কিন্তু এই বিলগুলোর মধ্যে অনেক লুপ হোলস আছে। লুপ হোলস মানে বলতে পারো ত্রুটি রয়েছে, অনেক খামতি রয়েছে, দ্যাট দি ফার্মার্স ওয়্যার ডিসস্যাটিসফাইড উইথ, এবং সেই লুপ হোলসগুলো নিয়ে চাষিরা প্রচণ্ডভাবেই ডিসস্যাটিসফাইড ছিল, অসন্তুষ্ট ছিল। দে ফিয়ার দ্যাট দিজ অ্যাক্টস আর মোর ফেভারেবল টুয়ার্ডস কোম্পানিজ, তারা এটা ভয় পাচ্ছিল যে এই আইনগুলো আলটিমেটলি কিন্তু বড় বড় কোম্পানিকে ফেভার করছে, এইখানে কিন্তু প্রাইভেট কোম্পানিগুলো রমরমা বেড়ে যাচ্ছে, অ্যান্ড নট লিগালি এম্পাওয়ারিং দি ফার্মার্স, এবং তারা মনে করছিল যে এই অ্যাক্টসগুলো কিন্তু লিগালি, আইনতভাবে চাষিদেরকে কোনোভাবেই ক্ষমতা দিচ্ছে না, এম্পাওয়ার করছে না। কারণ কোনো কোম্পানি যদি চাষিদের সাথে বিট্রে করে বা তাদের মাল কিনতে না চায় বা নির্দিষ্ট দাম দিতে না চায়, সেখানে চাষিরা কিন্তু কোথাও অভিযোগ জানানোর, মানে গ্রিভান্স রিড্রেসালের জন্য কোনো স্কোপ ছিল না, অসন্তোষ প্রকাশের কোনো স্কোপ ছিল না, লিগালি চাষিরা কোম্পানির আগেনস্টে কোনো কেস করতেও পারতো না। দিস উইল এন্ড এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস রেজিমে, এবং এই যে যেটা করা হলো, কোম্পানির কাছে বিক্রি করতে হবে এবং কোম্পানির দামেই কিনতে হবে, বিক্রি করতে হবে, এখানে কি হচ্ছে, এমএসপি মানে সরকারি তরফে যে মিনিমাম ভ্যালুটা দেওয়া হয় প্রত্যেকটা প্রোডাক্টের ওপরে, মিনিমাম সাপোর্ট প্রাইস, সেটা দেওয়া হবে না। সরকারি তরফ থেকে একটা মিনিমাম প্রাইস প্রত্যেকটা প্রোডাক্টের উপরে দেওয়া হয়, মানে ধরো যে প্রোডাক্টটা চাষিরা তৈরি করছে, উৎপাদন করছে, সেই প্রোডাক্টের উপরে সরকার হয়তো বলল যে লাভ হোক, ক্ষতি হোক, ঠিক আছে, ওয়েদার ভালো থাকুক না থাকুক, প্রোডাকশন কম হোক, প্রোডাকশন বেশি হোক, যাই হোক না কেন, সরকারি তরফ থেকে এত নির্দিষ্ট টাকা চাষিরা প্রত্যেকেই পাবে এই প্রোডাক্টের ওপরে। সুতরাং চাষিদের যদি কখনো কোনো ক্ষতিও হয়, চাষিদের যদি কোনো লসও হয়, তবু কিন্তু ওই টাকাটা তারা প্রত্যেকেই পাচ্ছে। তাদের একটা সান্ত্বনা ছিল যে আমি এইটুকু ইনকাম প্রত্যেকটা প্রোডাক্টের উপরে করতে পারবো। কিন্তু এখন দেখা যাচ্ছে এই যে মিনিমাম সাপোর্ট প্রাইসটা, এটা কিন্তু আর থাকছে না। মিডলম্যান উইল বি অ্যাফেক্টেড, এবং যারা মধ্যস্থতাকারী মিডলম্যান, তারা অবশ্যই অ্যাফেক্টেড হবে, কারণ মিডলম্যানের এই পুরো ব্যাপারটাকেই পুরো এখানে তুলে দেওয়া হচ্ছে। কিন্তু আর একটা ব্যাপার যেটা দেখো, মিডলম্যানদের সরকারি তরফ থেকে তুলে দেওয়া হয়েছে, তারা সরকারি মান্ডিতে বসবে না, কিন্তু যেটা প্রাইভেট মান্ডিগুলো তৈরি করা হচ্ছে, তারা সেখানে গিয়ে তাদের কারবার করবে, সেখানে গিয়ে তারা মধ্যস্থতা করবে। মিডলম্যান না থাকার ফলে চাষিরা কিন্তু সরকারি মান্ডিতে একদমই তাদের নির্দিষ্ট যে দাম, সেটা কিন্তু নাও পেতে পারে। অ্যাজ এ রেজাল্ট, the lack of bargaining power with big companies is a major concern. যেহেতু মিডলম্যান থাকছে না দরদাম করার জন্য, মধ্যস্থতা করার জন্য, তাই চাষিরা কিন্তু বড় বড় কোম্পানির সাথে কোনোভাবেই বার্গেন করে উঠতে পারবে না, দরদাম করে উঠতে পারবে না। The alternate tax-free wholesale markets or mandis will lead to ultimate closure of existing APMC mandi. বলা হচ্ছে এই যে সরকার পাশাপাশিভাবে যে প্রাইভেট মান্ডিগুলো বা প্রাইভেট হোলসেল মার্কেটগুলো তৈরি করলো, যেখানে ট্যাক্স ফ্রি,
যেখানে মালপত্র কেনাবেচার উপর কোনো ট্যাক্স লাগছে না, সেইগুলো কি করবে আলটিমেটলি বর্তমানে যে এপিএমসিগুলো রয়েছে, মান্ডিগুলো রয়েছে, সেইগুলোকে নষ্ট করে দেবে, সেগুলোকে ধ্বংস করে দেবে এবং প্রাইভেট মান্ডিতেই গিয়ে কিন্তু সমস্ত কোম্পানিরা সেখান থেকে মালপত্র কিনবে, কারণ সেখানে ট্যাক্সে ছাড় পাবে। এপিএমসি মানে হচ্ছে এগ্রিকালচারাল প্রডিউস মার্কেটিং কমিটি, এবং এই এপিএমসিরাই এতদিন পর্যন্ত বিভিন্ন যে হোলসেল মার্কেট বা মান্ডি সেটা কিন্তু তারা চালনা করত। সুতরাং এখন দেখা যাচ্ছে বর্তমানে সরকারি যে মান্ডিগুলো রয়েছে সেই মান্ডিগুলোতে কিন্তু কেউ গিয়ে প্রোডাক্ট কিনবে না, বেচবে না, কারণ সেখানে ট্যাক্স লাগছে। কিন্তু নতুন যে প্রাইভেট মান্ডিগুলো করা হয়েছে সেখানে ট্যাক্স ফ্রিভাবে তারা ট্রানজাকশন করতে পারবে এবং বড় কোম্পানিগুলো সেখান থেকেই মালপত্র কিনবে। The farmers continued their protest to repeal these laws. চাষিরা কন্টিনিউয়াসলি তাদের প্রোটেস্ট করে গেছে এই লগুলোকে রিপিল করার জন্য। অ্যান্ড ফাইনালি দি গভর্নমেন্ট হ্যাজ সাকাম টু দি প্রেশার, এবং শেষ পর্যন্ত তাদের প্রেশারের কাছে, তাদের দাবির কাছে গভর্নমেন্ট কিন্তু মাথা নত করেছে। It is the responsibility of the government to take the opinions of the farmers and also of the states. এটা অবশ্যই গভর্নমেন্টের একটা দায়িত্বের মধ্যে পড়ে যে ফার্মার বা চাষি বা কৃষক তাদের মতামত নেবে এবং বিভিন্ন রাজ্যের মতামত নিতে হবে বিফোর পাসিং সাচ বিলস, এইরকম বিল পাস করানোর আগে। টু এনশিওর, কিসের জন্য এটা করতে হবে? টু এনশিওর, নিশ্চিত করতে, দি বেটারমেন্ট অফ ফার্মার্স, চাষিদের বা কৃষকদের যে উন্নতি সেটা কিন্তু অ্যাসিওর করতে হবে এবং সেই জন্য কৃষকদের মতামত নেওয়াটা অবশ্যই জরুরি। অ্যান্ড টু এলিমিনেট দি লুফোলস ইন দেম, এবং এই সমস্ত আইনের মধ্যে যে লুফোলসগুলো রয়েছে, ঠিক আছে, ত্রুটিগুলো রয়েছে, সেগুলোকে অবশ্যই এলিমিনেট করতে হবে এবং এই লুফোলসগুলোকে অবশ্যই নষ্ট করতে হবে, লুফোলসগুলোকে রেকটিফাই করতে হবে। এভাবে এই রিপোর্টটা তোমরা লিখতে পারো, এক্সামে অ্যাটেম্প্ট করতে পারো। দেখো অনেক কিছু লেখা যেত এই রিপোর্টে, কারণ এই তিনটে বিল এবং তাদের আন্ডারে অনেক কিছু ক্লজেস রয়েছে, সেগুলো লেখা যেতেই পারে, কিন্তু তোমার ওয়ার্ড লিমিটটা বেড়ে যাবে এবং পরীক্ষাতে এতটা লেখার সময় পাবে না। তাই যতটা কনসাইজ ওয়েতে এবং মেইন পয়েন্টসগুলো দেওয়া যেতে পারে সেভাবে আমি লিখেছি রিপোর্টটা। তোমাদের যদি মনে হয় কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট বাদ চলে গেছে বা তোমরা কিছু অ্যাড করতে চাও তোমাদের তরফ থেকে, ডেফিনেটলি তোমরা মোর দ্যান ওয়েলকাম, তোমরা কমেন্টে সেগুলো লিখে জানাতে পারো। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।